আজকে 10ই আগস্ট 2024 বিশ্ববরেণ্য চিত্রশিল্পী, বাঙালি চিত্রশিল্পী শ্রদ্ধেয় এস.এম. সুলতানের, শেখ মোহাম্মদ সুলতানের আজকে 100তম জন্মদিন। এই জন্মবার্ষিকীটা খুব ভালো করে বড় করে উদযাপন করার পরিকল্পনা ছিল, বাট রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু তারপরেও আমরা তো আমাদের প্রাণের শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কার্পণ্য বোধ করতে পারি না। স্যার কেমন আছেন? আছি, আপনার দয়াতে ভালোই আছি। গুরুর আজকে 100তম জন্মদিবস, থাকতে পারিনি। অনাড়ম্বর অনুষ্ঠান হলেও শিশু স্বর্গে আসছি। সুলতান যা চাইতেন, তার সেই 65 সালের কথা মনে পড়ে। উনি চাইতেন তার অঞ্চলে আর্ট স্কুল হোক। যে সময় ঢাকা চারুকলা হয়েছে, সে সময় তিনি গ্রামের আর্ট স্কুল বা গ্রামের শিশুদেরকে এই চারুকলার যে জ্ঞান এদিকে নিয়ে যাওয়ার জন্য তার যে কঠিন পরিশ্রম ছিল, চাচুড়ি পুরুলে বা গ্রামাঞ্চলের আর্ট স্কুলকে তিনি আর্ট স্কুল করার জন্যে আজ প্রথম যে আর্ট স্কুলটা নড়াইল, সেটাই শিশু স্বর্গ। কিন্তু এর আগে তিনি যে পরিশ্রম করে গেছেন যে গ্রামের শিশুদেরকে চারুকলায় এগিয়ে নেবেন, দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের শিল্পীদের অবদান থাকবে, সেই লক্ষ্যেই তিনি আর্ট স্কুল করছিলেন। একটা গুরুত্বপূর্ণ কথা যে সেই সময় যে আর্ট স্কুলটা নড়াইলে করছিলেন, ইনস্টিটিউট অফ ফাইন আর্টস নড়াইল, সেটাই বর্তমানে শিশু স্বর্গ। এই স্কুলটি ডিসিআর কাটা হয়ে যায় সেই 69 সাল, 68-69 সালের পরপরই এটা হয়ে যায় ডিসিআর কাটা। এবং এটা ব্যক্তিগত একজন মানুষ কীভাবে নিয়েছিলেন জানি না, তিনি আর্ট স্কুলটাকে তার বাড়ি হিসাবে ডিসিআর কেটে নেন। এখানে একটা কথা যে সুলতান চাইতেন যে তার অঞ্চলের শিশুদের জন্য একটা আর্ট স্কুল করবেন, আর সেইটা আমাদের দেশে ডিসিআর কাটা হয়ে যায়। অর্থাৎ কি একটা ব্যাপার যে সে চাইতেন জনগণের সন্তান তার যে বিদ্যা জানেন সেই বিদ্যায় কনসাস হোক বা সেই বিদ্যা ছড়িয়ে পড়ুক। এখন যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সুলতানের বিদ্যা নিয়েই আমরা অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। সেই 68 সেই 65 সালে সুলতান চেষ্টা করতেন তার গ্রাম অঞ্চলে যে শিশুদেরকে কনসাস করার জন্য, ওই চারুকলার দিকে নয়, আর্টকে স্বাভাবিক যে শিশুরা পারদর্শী হবে তাদের ব্যবহারিক জীবনে, সেটার জন্য উনি চেষ্টা করতেন। শিশুদের অন্তত প্র্যাকটিক্যাল যে খাতাগুলো আঁকানোর, এখনও তো অনেক শিশুরাই প্র্যাকটিক্যালের খাতা গার্ডিয়ানরা বা বড় কেউ এঁকে দেয়। কিন্তু আমার নড়াইলে এই দেখা সুলতানের স্কুলের পরে যে 50 বছরে আমাদের অনেক শিশুরাই তারা নিজেদের প্র্যাকটিক্যালের খাতা এঁকে নেয়। অর্থাৎ নড়াইলের কয়েক হাজার শিশু ছবি আঁকে। সুলতান নাই, কিন্তু তার পরবর্তী যে জেনারেশন 100 শিল্পী আমার নড়াইলে আছে যারা গ্র্যাজুয়েট এবং মাস্টার্স কমপ্লিট করেছে। এবং সুলতান পরবর্তী প্রজন্মের শিল্পীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়েও তারা চাকরি পায়, পিএইচডি করেছে। এটা বিশাল আনন্দের যা আমাদের অঞ্চল সুলতান চলে যাওয়ার পরে যে এই ছাত্রগুলো যে বেরিয়ে আসছে, উনি একসময় খুব চিন্তা করতেন যে আমি কতটুকুই বা কী করতে পারলাম। কিন্তু আমরা পরবর্তীতে এসে দেখছি যে অন্তত 100 জন শিল্পী নড়াইল জেলায় জন্মগ্রহণ করেছে বা তাদেরকে সুলতান প্রতিপালন করে রেখে গেছে। এবং এখন অন্তত কয়েকশো শিল্পী ছবি আঁকে। স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ওনার তো একটা বজরা ছিল, এই বজরাতে করে উনি শিশুদেরকে নিয়ে কি করতেন, এটা যদি একটু বলতেন আপনার স্মৃতি থেকে। আমি যতদূর জানি যে সুলতান চাইতেন যে এই ল্যান্ডের পরিবেশ যদি কখনো কখনো একটু খারাপ হয়ে যায়, সেই শিশুকে নৌকায় করে একটি আলাদা পরিবেশ দিয়ে প্রকৃতিকে দেখানো এবং ওই বজরায় বসে শিশুরা তারা সানন্দে
ছবি আঁকবে, এরকম তার মোটিভ ছিল। যে আমাদের কখনো কখনো ল্যান্ডে পরিবেশ খারাপ হতো, উনি চাইতেন না আমার নৌকায় গেলে আমার শিশুরা তাদের কনসেন্ট্রেশনটা নৌকায় চলে আসবে, সে সেখানে বসে খুব ভালো ছবি আঁকবে এবং প্রকৃতিকে দেখতে থাকবে। উনি চাইতেন যে আমার শিশুরা যদি চায় বা আমি যদি সুন্দরবনের দিকেও নিয়ে যাই, তাহলে আমার শিশুরা প্রকৃতি দেখবে, সুন্দরবন দেখবে, বাঘ দেখবে, তারা প্রকৃতিকে আঁকবে। এই যে ওনার ইচ্ছা ছিল, কিন্তু হয়তো এটা হয়নি। কিন্তু ওনার যে অভিনব বা নতুন প্রক্রিয়ায় শিশুদেরকে শেখানো, তারা বুঝবেই না তারা শিখতেছে না, এরকম চিন্তা উনি করতেন। তা সুলতানের পরবর্তী প্রজন্মের শিশুরা নড়াইলে, আমি গর্ব করে বলতে পারি যে একটা ক্ষুদ্র ডিস্ট্রিক্ট, ক্ষুদ্র জেলাতে আমাদের কয়েক হাজার শিশু শিল্পী আছে, এটা আমার আনন্দের। স্যার, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের সাথে মেশার যে প্রবণতা, ওনার যে আন্তর্জাতিক খ্যাতি, হ্যাঁ আমরা জানি পৃথিবীর বিখ্যাত সব আর্টিস্টদের সঙ্গে উনি যৌথ এক্সিবিশন করছেন। উনি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আপনার ফ্রান্স, হ্যাঁ আমেরিকা, জাপান, অনেক দেশের আর্টিস্টদের সঙ্গে ওনার মেশার সুযোগ হয়েছে এবং বিখ্যাত সব আর্টিস্টদের সাথে উনি যৌথ এক্সিবিশন করছেন এবং পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোও ওনাকে রিকগনাইজ করছে আর কি, অ্যাজ এন আর্টিস্ট, কিংবা আপনার বাংলাদেশি এশিয়ান ম্যান অফ এশিয়া অ্যাওয়ার্ড দিয়েছেন আমি শুনেছি। তো অত বড় মাপের একজন আর্টিস্ট সাধারণ মানুষের সাথে কিভাবে মিশতেন, বিশেষ করে এই যে ধরেন আমরা মুচিপাড়া বলি কিংবা অন্যান্য গ্রামের মানুষ বলি, ওনাদের সাথে ওনার এই যে প্রাতিষ্ঠানিক, মানে ধরেন সবাই আর্ট কালচার যারা আমরা করি তারা সবাই শহর কেন্দ্রিক, মানে আরবান আর্টের একটা প্র্যাকটিস আমাদের মধ্যে মনের অজান্তে কিংবা সচেতনভাবেই থেকে যায়। ওনার এই যে গ্রাম, মানে ওনার চিত্রশিল্পে যে গ্রামীণ পরিবেশ কিংবা দরিদ্র নাঙ্গা ভোকা কৃষকদের মানে শ্রেষ্ঠ করে উনি দেখাইছেন, এই বাস্তবতাটা যেমন সত্য, তেমনি আমি যতদূর জানি যে উনি গ্রামের অতি সাধারণ মানুষের সাথে অতি সাধারণভাবে মিশতেন এবং তাদের সাথে ধরেন মুচিপাড়া, বিভিন্ন ধরেন বিজয় সরকারের বাড়ি, এখানে উনি যেতেন। তো ওই জায়গাটাকে আপনি কিভাবে দেখেছেন, প্র্যাকটিক্যালি যেভাবে দেখেছেন? আমি একটা সাধারণ কথা, যে পৃথিবীতে আমি অনেক শিল্পীর জীবনী পড়েছি বা আমাকে পড়তে হয়েছে, যেহেতু আমি চারুকলার টিচার ছিলাম। তা যারা বাউল অঙ্গের, প্রকৃত অর্থে বাউল, সুলতান তার একজন। দেখবেন তার ড্রেসের সঙ্গে এই যে জব্বা, একটা মিল আছে। তা যারা সত্যিকারে বাউল শিল্পী, তাদের তো কোনো উঁচু নিচু কোনো বিচার না। সব মানুষই জগতের মানুষ, সব মানুষই ক্রিয়েটিভ, সব মানুষই সুন্দর। তা উনি সবার সঙ্গে মিশতেন, যে ওনার যে মনটা, একে মানবতাবাদী শিল্পী, তারপরে তার সে বাউল অঙ্গের, এবং সে যেভাবে প্র্যাকটিক্যাল রিলিজিয়ান ফলো করতেন, যে সব মানুষই আমার ভিতর অহংকার বোধ বলে যেন কিছু না থাকে। এই যে ওনার ভিতর কোনো অহংকার বোধ ছিল না, যার জন্যে একসময় তো একজন ম্যাথরের মেয়ে পাক করে দিত, তা সে তখন বলতো যে ও তো আমার মায়ের মতো, তাই আমাকে পাক করে দেয়। তা একজন এত বড় ফেমাস শিল্পীর ভিতর যে বিন্দুমাত্র অহংকার বোধ ছিল না, এটি তার। এবং রিলিজিয়ান সম্পর্কে বলতে যে উনি বলেছেন যে আমি হয়তো প্রথাগতভাবে কোথাও মসজিদে যেতে পারি না, কিন্তু আমি আমল করার চেষ্টা করি, আল্লাহর নাম ভিতরে জপ করি। এইটা ওনার কাছ থেকে আমি জেনেছি। আর উনার ব্যবহার আমি তো দেখেছি, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, তার বয়সে ছোট হলেও সে আপনি করে কথা বলতেন। এত বড় একজন বড় মানুষ না হলে তো তার যে ব্যবহার এরকম হওয়ার কথা, এটা একটু খেয়াল করে দেখা যায় যে উনি কত বড় মাপের ছিলেন। যে আমরা ছাত্র তখন আমাদের সঙ্গে উনি গ্রামে ছবি আঁকতে যেতেন, আমরা যেখানে আউটডোর ছবি আঁকতে যেতাম উনি যেতেন আমাদের সঙ্গে। এত বড় শিল্পী আমার তো ভাবার কথা না। তো এই ক্ষেত্রে সুলতান অনেক বড় মানুষ ছিলেন আমরা যতটুকু জানি। আর কৃষককে উনি এত বড় করে দেখছেন যে তার অন্ন ছাড়া পৃথিবীর কেউই বাঁচে না, সে যে দেশেরই হোক। তা উনি কৃষকের যেহেতু 3 বেলা অন্ন খেয়ে বেঁচে থাকতেন, তাই তাদেরকে তিনি খুব রেসপেক্ট করতেন।
কৃষক শ্রমিকদের ভীষণ রেসপেক্ট করতেন, এটা ভাবা যায় না। আমি কোনো দিন দেখিনি একজন জুনিয়র বয়সের তার সঙ্গে আপনার তুমি আমি করে কথা বলতে দেখিনি, সব দিন আপনা আপনি করে কথা বলতে দেখেছি। সে যে রেসপেক্ট সেটা বোঝা যেত। আর শিল্পী হিসাবে তার পেন্টিংয়ের মূল্য পেতে হবে এরকম কথা ছিল না। আঁকতেন, যদি কোনোটা কেউ নেয় কিছু রকম বেঁচে থাকার কিছু অর্থ হলেই চলে যেত। অর্থাৎ আমরা যে কমার্শিয়াল আর্টের কথা বলি, সুলতানের এসব মোটিভ ছিলই না। এটা একটা অদ্ভুত ব্যাপার। তার ছবি বিক্রি নিয়ে কোনো চিন্তা ছিল না, অনেকজনকে দিয়ে দিয়েছে। এই যে তার ক্লাসের দানটা, সে বুঝুক না বুঝুক ভালো লাগছে তাই তাকে দিয়ে দিচ্ছে। সুলতানের মতো এইরকম ক্যারেক্টারের মানুষ আমার জানা নাই, আমি জীবনেতে পাইনি। আমার গুরু হিসেবে আমি যে 65 সাল থেকে তার কাছে শিখতাম, এটাই বিশাল আনন্দের। এটা আমার সৌভাগ্য যে আমি তার এলাকায় জন্মগ্রহণ করেছি, বা ঈশ্বর আমাকে তার এলাকায় জন্ম দিয়েছে, তার সান্নিধ্য দিয়েছে এবং তার দিকে আমাকে টেনে নিয়েছে। এটাই আমি গর্বিত, আনন্দিত। আর আজকের দিনে আমার বলার যে তেনার নাম দীর্ঘজীবী হোক, জগতে এত বড় শিল্পী আরও জন্মগ্রহণ করুক তার আদর্শ নিয়ে, এই কামনা রাখছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এখন এতক্ষণ কথা বললাম আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, গুরু এবং এস এম সুলতানের ভাবশিষ্য, এস এম সুলতানের শিষ্য শ্রী বিমানেশ বিশ্বাসের সঙ্গে। উনি মানে যে কয়জন মানুষ এস এম সুলতানের খুব ঘনিষ্ঠ হতে পেরেছিলেন, খুব কাছ থেকে তাকে দেখেছিলেন, তাকে বিভিন্নভাবে তার কাছ থেকে শিখেছেন, অবজার্ভ করেছেন, এবং তার যে উত্তরাধিকার এবং সেই যশোর, খুলনা, নড়াইল এই বেল্ট যেটা দক্ষিণবঙ্গ, এই বঙ্গের শিল্প সংস্কৃতির যাত্রাকে প্রবাহিত করে রেখেছেন, অব্যাহত রেখেছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের বিমানেশ স্যার। উনি খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক হিসেবে রিটায়ার্ড করেছেন। আজকে তার সঙ্গে কথা বলতে পেরে ভালো লাগছে। আমি শ্রদ্ধেয় শিল্পী এস এম সুলতানের জন্ম বর্ষে শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকে শিল্পীর সমাধিটা দেখা যাচ্ছে। খুব দূর থেকে খুব ভালো দেখা না গেলেও একটা অল্প বিস্তর বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমি শিল্পী এবং বিমানেশ স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন।